পানির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? তোমাদের বানানো কলা পাতার ঘরটা ভালোই হয়েছে। আমাদের একটু আশ্রয় দে, না হলে যে আমরা পানিতে ডুবে মারা যাব। কি মজা কি মজা, এই বন্যার মধ্যে ছোট মাছের চচ্চড়ি খাবো। তাহলে বেটাকে বন্যায় ভাসিয়ে দিয়ে ভালোই করেছি মনে হয়। গ্রামের শেষ প্রান্তে নদীর তীরে বাস করত হারু ও তার পরিবার। আকাশটা ঘন কালো মেঘলা হয়ে আছে, কেমন যেন থমথমে পরিবেশ, চারদিক নীরব হয়ে আছে। এরকম আগে কখনো হয়নি। মনে হচ্ছে প্রচণ্ড বন্যা হবে, তারই আগাম বার্তা দিচ্ছে মনে হয়। বুঝলে গিন্নি, খুব একটা ভালো ঠেকছে না, মনের মধ্যে ভীষণ ভয় ভয় লাগছে। বাবা, যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব? জানি না তিতলিমা, আমাদের যে থাকার মতো চাল চুলো বলতে এই একটি কুড়ে ঘরই আছে। বন্যায় যদি ঘরটাও ভাসিয়ে নিয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমাদের। তোমাকে কত করে বলেছি নদীর তীরে ঘর না তুলে দেখো কোনোভাবে গ্রামের মধ্যে ঘরটা তোলা যায় কিনা। ঘর যে তুলবো, টাকা করি কোথায়? নুন আনতে পান্তা ফুরায় আমাদের, তুমি বলছো ঘর তুলতে? দেখো, কিছুই হবে না, তোমরা উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই ভালো কিছু করবেন। তাই যেন হয় মা তিতলি, তোর কথাই যেন সত্যি হয়। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের ভালো কিছুই করবেন। আয় হায় হায় হায়, আমাদের ঘরটা যে ভেঙে গেল, শেষ রক্ষে আর হলো না আমাদের। এখন কোথায় থাকবো আমরা? হাল ছেড়ো না গিন্নি, এখন আত্মবিশ্বাস হারালে বড় সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতে হবে। সেদিন রাতে প্রচণ্ড বন্যা হয়, সব ভাসিয়ে নিয়ে যায়। শেষ রক্ষাটা আর হলো না, এখন কোথায় থাকবো আমরা? চারদিকে তো শুধু পানি আর পানি, কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না। ও উপরালা, তুমি কি দেখছো না আমাদের? উপরওয়ালা হয়তো আমাদের পছন্দই করেন না, যদি পছন্দ করতেন তাহলে এত বড় বিপদ আমাদের দিতে পারতেন না। এই পানির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? চারদিক যে একদম ডুবে গেছে, দেখে মনে হচ্ছে আমরা একদম নদীর মাঝে আছি। কতক্ষণ ধরে তো শুধু ভেলাটাই বাইছো, কোনো কুল কিনারা যে দেখা যাচ্ছে না। এভাবে আর কতক্ষণ? শরীরটাও যে আর চলছে না, মনে হচ্ছে হাত পা অবশ হয়ে আসছে। সেই সকাল থেকে শুধু বেলাটা বাইতেই আছি, আর পারছি না গো গিন্নি। ওই যে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে, চলো বাবা, আমরা এখন ওখানেই যাই, পরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। তাই চল, আমি যে আর পারছি না, কিন্তু যেভাবেই হোক একটা থাকার জায়গা তো ঠিক করতেই হবে, না হলে রাতে কোথায় থাকবো আমরা? এখানে সব দেখছি কলা গাছ গিন্নি, এখানে এসে কোনো লাভ হলো এমন তো মনে হচ্ছে না আমার। তার থেকে মোড়লবাবুর কাছে গেলে হয়তো একটা জায়গা মিলতো আমাদের। মোড়ল বাবু যে বদ মানুষ, আমাদের সে জায়গা দিবে না। কিন্তু এটাও তো ঠিক যে আমরা থাকবো কোথায়? কেন, আমরা এখানে কলা গাছ দিয়ে ঘর বানিয়ে থাকবো। আমরা কলা গাছ দিয়ে একটা দোতলা ঘর বানাবো, যাতে বেশি পানি হলেও আমাদের ঘর ডুবে না যায়। কলা গাছ দিয়ে কি ঘর বানানো সম্ভব? তাও আবার দোতলা ঘর? কেন সম্ভব না বাবা?
আমরা শক্ত করে কলা গাছ দিয়ে ঘর বানিয়ে থাকবো। দেখবে ঝড় বন্যায় আমাদের ঘরের কিছুই হবে না। তুই যখন এত করে বলছিস, দেখি কলা গাছ দিয়ে কেমন ঘর হয়। তাছাড়া আজকে থাকারও তো আর কোনো জায়গা নেই, এই কলা গাছ দিয়ে ঘর বানিয়ে থাকতে হবে হয়তো। তুমিও মেয়েটার কথা সায় দিলে। কলা গাছের ঘর কি এই বন্যায় টিকতে পারবে? শুধু শুধু পরিশ্রম করে লাভ নেই। আহা গিন্নি, মেয়েটা এত করে যেহেতু বলছে, দেখি না শক্ত করে একটা বানিয়ে। তাছাড়া আমাদের তো আর কোনো থাকার জায়গাও নেই। দেখো বাবা, আমাদের ঘর ঠিকই থাকবে, বন্যা আসলেও কিছুই হবে না। আসো বাবা, আমরা এখনই বানানো শুরু করি। আয় মা, এখনই কাজে লেগে পড়ি। গিন্নি, তুমি একটু আমাদের সাহায্য করো, রাত হবার আগেই ঘরটা বানাতে হবে যে। সেদিন রাতে প্রচন্ড বন্যা হয়, কিন্তু হারুদের ঘরের কিছুই হয় না। দেখলে বাবা, রাতের বন্যায় আমাদের কলা গাছের ঘরের কিছুই হয়নি। বলেছিলাম না আমাদের কলা গাছের ঘরের কিছুই হবে না। তাই তো দেখছি চারদিকে কেমন পানি আরো বেড়ে গেছে, আমরা তো বন্যায় টের পেলাম না। আমাদের কলা গাছের ঘরে এক ফোঁটাও পানি পড়েনি। খুব শক্ত হয়েছে আমাদের ঘরটা। তোমরা পারো বটে, তবে মানতেই হবে তোমাদের বানানো কলা পাতার ঘরটা ভালোই হয়েছে। প্রথমও দেখে আমার পছন্দই হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে তোমরা ভালো কাজই করেছো। আমার খুব খিদে লেগেছে বাবা, সেই কাল থেকে কিচ্ছুটি খাইনি। ক্ষুধা তো আমাদেরও লেগেছে মা, কিন্তু এই বন্যার মাঝে আমরা কোথায় খাবার পাবো? সব যে পানিতে ডুবে গেছে। মোড়লবাবুর বাড়িতে যাই, তিনি যদি দয়া করে একটু খাবার দেয় আমাদের। কিরে হারু যে, তাই এই বন্যার মধ্যে আমার বাড়িতে তা কি মনে করে এলি? আগে মোড়লবাবু, আমাদের ঘর যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, আমরা কোনোভাবে একটা কলা গাছের ঘর বানিয়ে আশ্রয় নিয়েছি। কি কলা গাছের ঘর? তোরা গরিব মানুষ পারিসও বটে, কলা গাছের আবার ঘর হয় নাকি? সেই ঘরে আবার মানুষও থাকতে পারে? বুঝলাম কলা পাতার ঘর বানিয়েছো, কিন্তু আমার কাছে কি? কলা গাছের ঘর তো তুলেছি, কিন্তু আমাদের কাছে কোনো খাবার নেই। আমার মেয়েটা দুদিন ধরে না খেয়ে আছে, যদি কিছু শুকনো খাবার দিতেন, এজন্যই এসেছি আর কি। গ্রাম গায়ের সকল দোকানপাটদের ডুবে গেছে, তোকে খাবার দিলে আমাদের যে না খেয়ে থাকতে হবে, কোনো খাবার দিতে পারবো না। একটু দয়া করুন মোড়লবাবু, আমাদের জন্য না হোক, আমার মেয়েটার জন্য অন্তত কিছু খাবার দিন। মেয়েটা যে ক্ষুধায় ছটফট করছে। আমি বললাম না কোনো খাবার টাবার হবে না, আমার কাছে যে খাবার আছে সেটা আমাদেরই লাগবে। খাবার না পেলে না খেয়ে থাকবি, আমার কাছে আসিস কেন? আচ্ছা থাক, আপনার খাবার লাগবে না, আমি চলে যাচ্ছি। আজ গরিব বলে এভাবে আমাকে তাড়িয়ে দিলেন। ওরা স্বার্থপর মানুষ, সবার আগে নিজেরটাই বোঝে, অন্য মানুষকে নিয়ে ভাববার সময় নেই ওদের। গরিব মানুষের রক্ত চুষে তারপরে মোড়ল হয়েছে। সবই তো জানি গিন্নি, তারপরও গিয়েছিলাম। যদি তিতলির জন্য কিছুটা হলেও শুকনো খাবার পেতাম। মেয়েটার কষ্ট যে আর আমার সহ্য হচ্ছে না। এখন আর আমার ক্ষুধা নেই বাবা, আমিও দু একদিন না খেয়ে থাকতে পারি। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। চিন্তা করতে হয় রে মা, চিন্তা করতে হয়। এখন না হয় না খেয়ে আসিস, কিন্তু এমনভাবে আর কতক্ষণ থাকবি? খাবার ছাড়া যে
মানুষ বাঁচে না। কতদিন আর বেঁচে থাকবি বল? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তুমি দেখবে নাকি বড়শি দিয়ে মাছ ধরা যায় কিনা। আমার মনে হয় তুমি বড়শি দিয়ে মাছ ধরতে পারবে। তুমি ভালো কথা মনে করেছো গিন্নি। বড়শিটা নিয়ে যাই, দেখি যেখানে পানি পরিষ্কার আছে সেখানে বড়শিটা ফেলে দেখি, হয়তো মাছ পেলেও পেতে পারি। আমিও যাব বাবা, আমিও যাব। এই বন্যায় তুমি কিভাবে মাছ ধরো আমিও দেখব। না না, তোকে যেতে হবে না। এমনিতেই বন্যার বৃষ্টির পানিতে ভিজেছিস, আবার মাছ ধরতে গেলে হাতে পায়ে পানি লাগবে, ঠান্ডা লেগে যাবে তো। আমার ঠান্ডা লাগবে না, আমি পানি ধরবো না, আমি বাবার সাথে যাব। আচ্ছা, মেয়েটা যখন এত করে যেতে চাচ্ছে তাহলে যাক না আমার সাথে। তুমি আর অমত করো না, আমি দেখে রাখবো, তোমার চিন্তা করতে হবে না। দেখলি মা তিতলি, দেখলি মাছ ধরতে জানলে বন্যার মধ্যেও মাছ ধরা যায়। তুমি কতগুলো মাছ ধরেছো কি মজা, কি মজা। এই বন্যার মধ্যে ছোট মাছের চচ্চড়ি খাবো। কতদিন হলো ছোট মাছের চচ্চড়ি খাই না। খাবি খাবি রে মা, খাবি, তোর জন্যই তো মাছ ধরা। তুই না খেলে কে খাবে? আকাশটা মেঘলা মেঘলা দেখা যায়, মনে হয় আবার বন্যা শুরু হবে। চল আমরা এখন যাই। আমরা যা মাছ পেয়েছি তাতে আমাদের হয়ে যাবে, চলো আমরা এখন যাই। মোড়ল বাবু, পানির গতি তো সুবিধা ঠেকছে না, গ্রামের সব বাড়ি ডুবে গেছে। আপনার বাড়ি উঁচু তাই এখনো টিকে রয়েছে, কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে মনে হয় না। কি বলিস? গ্রামের কারো বাড়ি আর বাসমান নেই? আমার বাড়িটাও ডুবতে শুরু করলো, শেষে কিনা পানিতে ডুবে মরতে হবে আমাদের। গ্রামের সবার বাড়ি ডুবে গেলেও একটা বাড়ি ডুবেনি মোড়ল বাবু, হারুদের কলা গাছের বাড়ি। আশ্রয় নিলে ওই বাড়িতেই আমাদের আশ্রয় নিতে হবে। কিন্তু হারু তো কালকে এসেছিল খাবারের জন্য, আমি দেইনি। এখন যদি আশ্রয় চাই তাহলে কি আমাকে আশ্রয় দিবে? তার থেকেও বড় কথা হলো আমি তো মোড়ল, মোড়ল হয়ে কিনা সামান্য জীবন বাঁচাতে হলে আশ্রয় তো নিতে হবেই, তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। কাল যা হবার হয়েছে, আজ চলুন, নয়তো বাঁচতে পারবো না আমরা। আমি গ্রামের মোড়ল হয়ে ওদের মতো হতদরিদ্র মানুষের কাছে আশ্রয় ভিক্ষা চাইতে পারি না, তাহলে গ্রামের মোড়ল হয়ে আমার কি লাভ? আপনি আছেন আপনার লাভ লস নিয়ে, এখানে পানিতে ডুবে মরার থেকে আশ্রয় ভিক্ষা চাও অনেক ভালো। আপনি থাকলে থাকুন, আমি চললাম। দেখো দেখো বাবা, পানিতে সাঁতার কাটতে কাটতে কারা যেন এদিকে আসছে। দেখে তো মনে হয় মোড়ল বাবু। আমাদের ঘর বন্যার পানিতে ডুবে গেছে, তোদের কলা গাছের ঘরে আমাদের একটু আশ্রয় দে, না হলে যে আমরা পানিতে ডুবে মারা যাব। তোমাদের কোনো আশ্রয় হবে না। কাল যখন বাবা শুকনো খাবার চাইতে গিয়েছিল তখন তো তোমরা কোনো খাবার দাওনি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দে, আর কখনো এমন হবে না। মোড়ল বাবু, আপনি তিতলির কথায় কিছু মনে কইরেন না, ও ছোট মানুষ, যা বুঝে না তাই বলে। আমি আপনাদের উঠানোর ব্যবস্থা করছি এক্ষুনি। একটু তাড়াতাড়ি কর রে হারু, আমি যে সাঁতার জানি না। কোনো রকম একটা কলা গাছে বসে বসে এসেছি, এখন যে আর পারছি না আমি। পরদিন তিতলির প্রচন্ড জ্বর আসে। আমার শরীরটা কেমন
পুড়ে যাচ্ছে বাবা, আমার তো কিছুই ভালো লাগছে না। কত করে বললাম তিতলি পানিতে নামিস না, পানি লাগাস না গায়ে, তা তো শুনলি না। এখন হলো তো জ্বর, এখন শুয়ে আছিস, কেমন লাগছে? এই বন্যার মধ্যে এখন কোথায় যাব, কি করব কিচ্ছুই জানি না, তার মধ্যে তোর গায়ে আবার জ্বর বেঁধেছিস। আচ্ছা, এই সময় তোমার ওকে বকতে হবে? হ্যাঁ, জ্বরে আমার মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছে, কিছু একটা করো। আমার খুব খারাপ লাগছে বাবা, মুখটা কেমন তেতো হয়ে আছে আমার। গ্রামের যে অবস্থা, সবার বাড়িই তো পানিতে ডুবে গেছে। এই বন্যার মধ্যে কি কবিরাজ মশাইকে পাবো? হারু, তুই একবার যা, গিয়ে দেখ কবিরাজ মশাইয়ের কি অবস্থা, শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে নিয়ে আয় তাকে। তুমি যাও, কবিরাজ মশাইকে নিয়ে আসো। তিতলির দিকে যে তাকানো যাচ্ছে না, এভাবে বসে থাকলে বড় কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। তাই যাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যাই কবিরাজ মশাইকে গিয়ে নিয়ে আসি। এ কি অবস্থা কবিরাজ মশাই, আপনি যে টিনের চালে দাঁড়িয়ে আছেন? তুমি এসেছো ভালোই হয়েছে, বন্যায় আমার বাড়ি ডুবে গেছে, চারদিকে সব পানি আর পানি, কোথায় যাব, যাওয়ার মতো তো পরিস্থিতি নেই, তাই বাধ্য হয়ে এই টিনের চালে উঠে দাঁড়িয়ে আছি। আপনি আমার সাথে আসুন, আমার মেয়েটা অনেক অসুস্থ, বন্যায় ঠান্ডা লেগে জ্বর আসছে, মেয়েটার মুখের দিকে এখন আর তাকানো যায় না। তোর ঘর তো ছিল নদীর তীরে, তা তোর ঘর কি এখনো আছে? কি বলিস তুই? না কবিরাজ মশাই, আমার ঘর তো সেই বন্যার শুরুতেই ভাসিয়ে নিয়ে গেছে। আমরা একটা কলা গাছের দোতলা বাড়ি বানিয়েছি, সেখানেই চলুন, আমরা সেখানেই থাকি আর কি। চল তাহলে, আমাকেও নিয়ে চল, আমাকেও উদ্ধার কর একটু। এদিকে মোড়ল তার অহংকারী রূপে ফিরে আসে। শোন কানাই, এই ঘর আমাদের, এই ঘরে একমাত্র আমাদেরই অধিকার থাকবে। এই ঘরে আমি কখনোই গরিবদের সাথে থাকবো না। তাহলে কি করব মোড়ল বাবু? এই গরিবদের কি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব? হ্যাঁ হ্যাঁ, পানিতে যে স্রোত, এক্ষুনি ওদেরকে ফেলে দিতে হবে, তাহলে এই স্রোতে ওদের ভাসিয়ে নিয়ে যাবে। কাকে ফেলে দিতে চাইছো তোমরা? ভুলে যেও না, তোমাদের আশ্রয় কিন্তু আমরাই দিয়েছি। উপকারের উপকার এত তাড়াতাড়ি ভুলে যেও না কিন্তু। তোর উপকার দিয়ে আমি কি করব? এই ঘর এখন আমার, এখানে একমাত্র আমি থাকব, আমার সাথে কোনো গরিব টরিব থাকতে পারবে না। এটা ঠিক হচ্ছে না মোড়ল মশাই, যারা আপনাকে এই বিপদের সময় ঠাঁই দিয়েছে আপনি তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। উপরওয়ালা আপনাকে কখনো মাফ করবে না। এই নে, আমাদের ঘর থেকে বের করে দিবি? এখন যা, পানিতে ডুবে যা। হারু, আমাদের বাচ্চা, আর কখনো এমন করব না, তুলে নে না আমাকে তোর ভেলায়। না না না, সে ভুল আর কখনোই করব না। একবার আশ্রয় দিয়েছি, সেটাই অনেক বড় ভুল করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না কখনো। আমি তোকে দেখে নেব হারু, মনে রাখিস, আমি যদি বেঁচে ফিরি তাহলে তোর একদিন কি আমার একদিন। যা করার করে নিস, আমি আর তোদেরকে আমার ভেলায় কিংবা কলা গাছের ঘরে কখনোই জায়গা দিব না। আপনি বাঁচলে বাজির নাম। বন্যার প্রচণ্ড পানির স্রোত মোড়ল আর কানাইকে ভাসিয়ে নিয়ে যায়।
দেখো দেখো, কবিরাজের চিকিৎসা আমি কেমন সুস্থ হয়ে গেছি। জ্বরের কারণে আমি পুঁটি মাছ ভাজাটাও খেতে পারিনি, এখন মজা করে খাবো। এই বন্যায় যেখানে সবার জীবন নিয়ে টানাটানি, সেখানে এরকম একটা কলা গাছের ঘর আমাদের থাকার জায়গা করে দিয়েছে। আমি কখনো ভাবিওনি যে কলা গাছ দিয়েও ঘর বানানো সম্ভব। তিতলি আর ওর বাবা দুজনে বানিয়েছে, এখন দেখি ভালোই হয়েছে। কলা গাছের ঘরটা যেমন উঁচু তেমনি শক্তপোক্ত, এই বন্যায় ভালোই কাজে আসছে ঘরটা। উপরওয়ালা যা করেন হয়তো ভালোর জন্যই করেন। সারা গ্রাম পানিতে ডুবে গেছে, এই কলা গাছের ঘরটা না বানালে কোথায় থাকতাম। এখন এসব কথা ছাড়ুন, এই বর্ষায় গরম গরম পুঁটি মাছের ভুনো খেতে আহা ভারী মজা হবে। দেখতে দেখতে বন্যা থেমে যায়। বাজারে কে এসেছে? হারুদা যে। কি মনে করে বাজারে আসলে বাপু? আমার কাছে সব শাক সবজি তাজা তাজা, কোনটা দেবো বলো? কি যে কিনবো, হাতে তেমন টাকা করি নেই বাপু। বেগুন তো বেশ ভালোই তাজা মনে হচ্ছে। এই বেগুনের কিলো কত করে? এমনিতে বেগুন বিক্রি করি 80 টাকা করে, তবে তুমি যদি নাও তাহলে তোমার কাছে কিলো অর্ধেক মানে রাখবো। এই ধরো 40 টাকা করে রাখবো আর কি। সবার জন্য 80 টাকা কিলো, তাহলে আমার জন্য কেন 40 টাকা? আমি এমন কে যে আমার কাছে তুমি অর্ধেক দামে সবজি বিক্রি করবে? তুমি তো জানো না বাপু তুমি কি করেছো। তুমি গরিবের রক্তচোষা মোড়লকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো। ওই মোড়লের জ্বালায় আমরা তো ভালোভাবে দোকানদারি করতে পারতাম না। কেন, মোড়ল আবার কি করতো যে তোমরা ভালোভাবে দোকান দিতে পারতে না? সে কি তুমি জানো না? প্রতিদিন মোড়ল তো বাজারে এসে সবার কাছ থেকে চাঁদা নিত। শুধু তাই না, যা ভালো লাগতো তাই নিয়ে যেত। কেউ ভয়ে টাকা চাওয়ার সাহস করতো না তার কাছে, আর সেও টাকা দিত না কাউকে। তাহলে বেটাকে বন্যায় ভাসিয়ে দিয়ে ভালোই করেছি মনে হয়। ওই রকম মানুষ না থাকাই ভালো। হ্যাঁ বাপু, তুমি কাজটা ভালোই করেছো। এই বাজারে সবাই এখন থেকে তোমার কাছ থেকে অর্ধেক দাম নেবে। বাহ বাবা, তাহলে তো ভালোই হয়, অনেক বাজার করতে পারবো আমি। পদ্ম ফুল তো বেশি দিন থাকে না রে, কয়েকদিনের মধ্যেই তা পচে যায়। যা বলেছে সেটাই, আমি যাকে তাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। আমরাই তো আছি বেশ কষ্টে, তোদের আবার থাকতে দিব কিভাবে বল? শুনেছি তোমার ভাই নাকি পদ্ম ফুল দিয়ে ঘর বানাবে, পাগল হলো নাকি? বাহ, ঘরটা তো খুব সুন্দর বানিয়েছিস। তুমি মাথায় করে এতগুলো পদ্ম এনেছো, কোথায় পেলে এতগুলো পদ্ম? এই তো গিন্নি, পশ্চিমের বিলের পাশে রাস্তার ধারে হাঁটছিলাম, তখন দেখি বিলের মধ্যে অনেক পদ্ম ফুটে আছে, সেখান থেকেই কিছু নিয়ে আসলাম আর কি। বাহ, দেখতে কি সুন্দর পদ্ম ফুলগুলো। বাবা, পদ্ম ফুলগুলো আমাকে দিয়ে দাও। পদ্ম ফুল দিয়ে কি করবি? পদ্ম ফুল তো বেশি দিন থাকে না রে, কয়েকদিনের মধ্যেই তা পচে যায়। কে বলেছে পদ্ম ফুল অল্পতেই পচে যায়? শোনো বাবা, আমি স্কুলে পড়েছি, পদ্ম ফুল পানির সংস্পর্শে থাকলে অনেক দিন ভালো থাকে। আচ্ছা নিস, তুমি মেয়েটাকে তো জেরা করছো কেন? কটা পদ্ম ফুল না হয় দিয়ে দাও ওকে। কি মজা, কি মজা! আমার পছন্দের ফুল পদ্ম ফুল,
আমাকে আরো কিছু পদ্মা এনে দিও বাবা। আচ্ছা, সে আমি এনে দিব তোকে। এখন দেখ, আকাশটা কেমন জানি কালো ঘন মেঘের মতো হয়ে আছে। মনে হচ্ছে বড় সড়ো ঝড় হবে। তুমি ঠিকই বলেছো, কেমন ঠান্ডা বাতাস বইছে। এরকম বাতাস তো বন্যা ছাড়া হয় না। তোমাকে আমি কত করে বললাম, ঘরের চালাটা নষ্ট হয়ে গেছে। সারাবে সারাবে বলে আর সারানো হলো না। ঘরের চালা সারাতে তো অনেক টাকা লাগে। আমি এখন টাকা কোথায় পাবো? তার মধ্যে এবছর তেমন কোনো কাজও হয়নি আমার। আচ্ছা বাবা, যদি বন্যায় আমাদের ঘর ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? অমন কথা বলিস না তিতলি। আমাদের থাকার মতো এই একটা জায়গায় আছে। এই ঘরটা ভেঙে গেলে আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই। চিন্তা করিস না মা তিতলি, এখন তো রাত। বন্যা শেষ হলে কাল সকালে ঘরের চালাটা ঠিক করে ফেলবো। দেখো, ঘরটা ঠিক করা জরুরি ছিল। এখন বলছো কাল ঠিক করবে, কিন্তু বাইরে বন্যা বেড়েই চলেছে। এই বন্যায় আমাদের ঘরটা টিকবে তো? এখন সবই তো উপরওয়ালার হাতে রে। এই ঘরটা যদি ভেঙে যায় তাহলে তো আমাদের শেষ আশ্রয়স্থলটাও হারাবো আমরা। তারপরে কোথায় যাব আমরা বল? সেদিন রাতে প্রচণ্ড বন্যা হয়। হারুদের ঘর বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। ও উপরওয়ালা, আমাদের যে সব শেষ হয়ে গেল। আমাদের শেষ ভরসা ছিল এই ঘরটি, সেটাও যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। এখন আমাদের কি হবে? আমাদের হয়তো উপরওয়ালা পছন্দই করেন না। যদি পছন্দ করতেন তাহলে আমাদের এত বিপদ দিতেন না। ভাগ্যিস বেলাটা পেয়েছিলাম, না হলে পানিতে কখন যে ভাসিয়ে নিয়ে যেত। তিতলি, আমরা জীবন বরণ নিয়ে বিপদে আছি, আর তুই ওখানে বসে পদ্মা ধরে বসে আছিস। দে, ফেলে দে বলছি ওগুলো। না বাবা, পদ্ম ফুল আমার খুব পছন্দ, এগুলো আমি রাখবো। দেখো কত সুন্দর পদ্ম ফুলগুলো। এখন ফেলে দে, বন্যা শেষ হলে তোকে আবার অনেকগুলো পদ্মা ফুল এনে দিব। এখন ওগুলো ফেলে দে বলছি, পরে খেলা করিস। না না বাবা, এগুলো আমি ফেলবো না, এগুলো আমি রেখে দিব। আর বন্যা শেষ হলে তুমি আমাকে আরো পদ্ম ফুল এনে দিবে। এত কথা বলছো, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? দেখছি শুধু বেলাটা বাইছো আর বাইছো। আর কতক্ষণ এভাবে বাইবে বলো? আমার ভাই গোবিন্দর ঘর তো অনেক উঁচুতে, আর অনেক শক্তপোক্ত আছে। ওর ঘরে নিশ্চয়ই এই বন্যার পানিতে কিছুই হয়নি, তাই ওর কাছেই যাচ্ছি আশ্রয় চাইতে। তোমার যে ভাইয়ের বউ আশ্রয় দিবে তো? আমার মনে হয় না যে তোমার ভাইয়ের বউ আশ্রয় দিবে। যে হিংসা তাদের। এমন বিপদে আমাদের ফিরিয়ে দিতে পারবে না, ঠিকই আমাদের আশ্রয় দিবে। আগে তো যাই ওদের কাছে। তার আগেই এমন কথা বলো কেন তুমি গিন্নি? এ কি, ওরা এ সময় আমাদের বাড়িতে কেন? এ সময় এখানে এসেছো কেন? বন্যায় আমাদের ঘরটা ভেঙে গেছে। আমাদের থাকার মতো যে কোনো আর জায়গাই নেই। কোনো রকম একটা কলা গাছের ভেলায় বসে এখানে এসেছি। এখানে কেন আসতে হলো? আর কোনো জায়গা নেই নাকি? আহা গিন্নি, ওদের সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? ওরা তো বিপদে পড়ে এসেছে। আমরা সত্যিই খুব বিপদে পড়ে এসেছি। বিপদে না পড়লে তো আর আসতাম না। আমাদের থাকার কোনো জায়গা নেই। এই বন্যার কয়টা দিন আমাদের আশ্রয় দিলেই হবে। আমি কোনো লঙ্গরখানা দেইনি যে আসবে তাকেই থাকতে দিতে হবে। আমার এখানে কোনো জায়গা হবে না বাপু।
আমার ভাইটা তো বিপদে পড়ে এসেছে, আর তুমি তাদের সাথে এমন ব্যবহার করছো কেন? আর তাদের তাড়িয়ে বা দিচ্ছ কেন তুমি? দেখো, বিপদ কিন্তু যে কারো হতে পারে গিন্নি। কারো সাথে এরকম ব্যবহার করা একদমই কিন্তু ঠিক নয়। আমাকে এত জ্ঞান দিতে এসো না, যা বলেছে সেটাই। আমি যাকে তাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। বাবা, মা, কাকিমা তো আমাদের অপমান করছে, এখানে না থাকাই ভালো। চলো, প্রয়োজনে আমরা এই কটা দিন ভেলাই থাকবো। ভেলায় থাকা যায় না মা। ভেলায় যদি থাকা যেত তাহলে কি আর এখানে আসতাম? যাই রে গোবিন্দ, যাই। খুব বড় বিপদে পড়ে এসেছিলাম, কিন্তু এভাবে যে তাড়িয়ে দিবি আমাদের, তা কখনো ভাবতেই পারিনি। কখনো জানলে আসতাম না রে তোদের কাছে। দেখ রে হারু, তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না। এই বিপদে তোদের কোনো সাহায্য করতে পারলাম না। তোরা আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি গিন্নির উপরে কোনো কথা বলতে পারি না। তার বাপের বাড়ি থেকে সব খরচ দেয়, আমি কেমনে তার উপরে কথা বলি? তাই কোনো কথাও বলতে পারি না গিন্নির উপরে। কি করবো এখন? তোমার ভাই তো আশ্রয় দিল না, এভাবে ভেলায় তো আর রাত কাটানো যাবে না। কিছু একটা তো করতে হবে। এখন এই গ্রামে আমাদের সাহায্য করার মতো শুধু জমিদার বাবুই আছে। তিনি মানুষটা খারাপ না, তার কাছে যেতে পারি আমরা। জমিদার বাবুর মন খুবই ভালো, তাই করি। একবার জমিদার বাবুর কাছে গিয়ে দেখি যদি কোনো উপায় মিলে। কিরে, তোরা এই বন্যার মধ্যে কলা গাছের ভেলায় করে ঘুরছিস কেন রে? আপনার কাছে এসেছি জমিদার বাবু। আমাদের ঘর যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, এখন থাকার মতো তো কোনো জায়গাও নেই আমাদের। আমি যে তোদের থাকার জায়গা দিব? আমার ঘরই তো পানিতে ডুবে গেছে। আমরাই তো আছি বেশ কষ্টে, তোদের আবার থাকতে দিব কিভাবে বল? তার থেকে তোরা একটা ঘর বানানোর চেষ্টা কর কোথাও। কি দিয়ে ঘর বানাবো বলেন? সব কিছুই যে বন্যার পানিতে ভেসে গেছে। ঘর বানানোর মতো তো কোনো কিছুই নেই আমাদের কাছে। আমার উত্তর পাশে তো কিছু বাঁশ রয়েছে রে, ওখান থেকে কিছু বাঁশ কেটে দেখ একটা ঘর বানাতে পারোস কিনা। আমি তোদের খাবারের জন্য শুকনো খাবার দিচ্ছি। তাহলে তো হয়েই গেল। খাবার হলে আর কি লাগে, ঘর আমরা ঠিক বানিয়ে নেব। তিতলি, তখন তো বললি জমিদার বাবুর কাছে যে আমরা ঠিকই ঘর বানিয়ে নিব, কিন্তু ঘরটা যে কিভাবে বানাবো সেটাই তো জানি না রে। শোনো বাবা, আমার পছন্দের ফুলে ভাসমান দোতলা ঘর বানাবো, দেখবে কেমন সুন্দর হবে না? পদ্ম ফুল দিয়ে আবার বাড়ি হয় নাকি? কি বলিস এসব? পদ্ম ফুল দিয়ে তো ঘর বানানো যায় না রে তিতলি। এই যে দেখো, তুমি যে আমাকে পদ্ম ফুল দিয়েছিলে সেটা এখনো কেমন তাজা। এর মানে হলো পদ্ম গাছ পানির সংস্পর্শে থাকলে পচে যায় না। আচ্ছা, কিভাবে বানাতে চাস তা আমাকে একটু খুলে বল তো দেখি। প্রথমে আমরা কলা গাছের ভেলা বানাবো, তার উপরে জমিদারের দেওয়া বাইক দিয়ে মাচা তৈরি করব। তারপর পদ্ম গাছ দিয়ে বেড়া দিব, তবে পদ্ম গাছের শিকড় সহ রাখতে হবে যেন পচে না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই চেষ্টা করি, দেখি বানাতে পারে কিনা। তুমি ওর কথায় সায় দিচ্ছ? শুধু শুধু কষ্ট করে লাভ নেই, এই ঘরটি টিকবেই না। এই মুহূর্তে আমাদের হাতে তো কিছু করার নেই গিন্নি, তাই এখন তিতলির কথা মতো পদ্মা ফুলের বাসমান দোতলা ঘরটা বানিয়ে দেখি। যদি কিছু হয় তাহলে তো ভালো, না হলে আমাদের তো কপাল পুড়ল। এটাই করতে হবে এখন আমাদের। কি তোরা এখানে কি করছিস? দেখে তো মনে হচ্ছে কিছু একটা বানাচ্ছিস।
ঠাকুমা, আমরা পদ্ম ফুলের ভাসমান দোতলা ঘর বানাবো। সেই ঘর বানানোর জন্য কাজ করছি। আসলে বুড়িমা, বন্যায় আমাদের ঘরটা ভাসিয়ে নিয়ে গেছে। এখন কোথায় থাকবো, তাই একটা পদ্ম ফুলের ঘর বানাচ্ছি। কি বলছিস? পদ্ম ফুলের ঘর? পদ্ম ফুল দিয়ে ঘর হয়? আগে তো কখনো শুনিনি। আমার ঘরটাও ভেঙে গেছে, দেখি কোথাও আশ্রয় পাই কিনা। কোথাও আশ্রয় না পেলে আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাকে আশ্রয় দিব, সমস্যা নেই। শুনে খুবই ভালো লাগলো। এই বন্যার মধ্যে কেউ আশ্রয় দিতে চায় না, আর তোরা আমাকে আশ্রয় দেওয়ার জন্য ডাকছিস। শুনেছি তোমার ভাই নাকি পদ্ম ফুল দিয়ে ঘর বানাবে। পাগল হলো নাকি? পদ্ম ফুল দিয়ে কি ঘর হয়? আমি কি জানি বলো, আমি কি জানি নাকি পদ্ম ফুল দিয়ে ঘর হয় নাকি অন্য কিছু হয়? তুমি জানোটা কি? তুমি তো কিছুই জানো না। কেন যে তোমার সাথে আমাকে বিয়ে দিল আমার বাবা মা, এখন আমাকে পস্তাতে হচ্ছে। এ কি বলছো গিন্নি? আমি আবার কি করলাম? সব তো তুমি একাই বলছো। পদ্ম ফুলের ঘর বানিয়েছে, এটা বানিয়েছে, ওটা বানিয়েছে, তা আমি কি করব বলো? এ কি করবে কিছুই জানে না। যাও গিয়ে তাদেরকে নিষেধ করে আসো, না হলে সবাই জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে কিছু? কি করছিস তোরা এখানে? পদ্ম ফুল দিয়ে কি ঘর হয় বেটা? শুধু শুধু কষ্ট করিস না তোরা। তোর কাছে গিয়েছিলাম আশ্রয় চাইতে আমরা, তখন তো আশ্রয় দিলি না। তো এখন আমরা কোথায় থাকবো? তার জন্য এখানে ঘর বানাচ্ছি। তাতে তোদের কি সমস্যা? এখানে বাধা দিতে এসেছিস? না না না, বাধা দিব না। তোরা বানাচ্ছ যখন বানা। বাহ, ঘরটা তো খুব সুন্দর বানিয়েছিস। দূর থেকে দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। সুন্দর হবে না কেন? পদ্ম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। যেমন দেখতে সুন্দর, তেমনি মজবুত করেছি। আমি ভেবেছিলাম কেমন না কেমন হয়, কিন্তু না, এখন দেখছি ভালোই বানিয়েছে। কোনো বৃষ্টিও ঘরের ভিতর আসতে পারে না। তা আপনি কোথা থেকে আসলেন? আমার ঘরটাও বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। কোথায় থাকবো? আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু কেউ জায়গা দিল না। ঠাকুমা, আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন। আমরা দিব আপনাকে আশ্রয় আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘরে। তাহলে তো ভালোই হয়, আমাকে আর আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজতে হবে না। তবে তোমাদের ঘরটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। তিতলির বুদ্ধি মতো বানিয়েছি। ঘরটা না বানালে থাকার তো জায়গা ছিল না আমাদের। বৃষ্টির মধ্যে বাইরে বসে কথা বলছেন কেন? ভেতরে আসুন, বৃষ্টিতে ভিজতে হবে না। সেদিন রাতে প্রচণ্ড বন্যা হয়, সম্পূর্ণ গ্রাম পানির নিচে তলিয়ে যায়। দেখলে বাবা, রাতে এত বড় বন্যায়ও আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘরের কিছুই হয়নি। প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে, এখন দেখছি ঘরটা ভালোই হয়েছে। রাতে এত বড় বন্যা হয়েছে, আমরা তেমন কিছু টেরই পেলাম না। বন্যায় যতই পানি বাড়বে, আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘর ততই উপরে উঠতে থাকবে, কারণ আমরা ঘরের নিচে কলা গাছের ভেলা দিয়েছি। তাই তো ঘরটা পানির উপরে ভাসছে।
না হলে কখনই তো পানির তলে তলিয়ে যেত। তোরা ভালোই কাজ করেছিস। না জানি রাতের বন্যায় আরো কত বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আগে থেকে অনেক পানি বেড়ে গেছে। ভাগ্যিস ঘরটা বানিয়েছিলে, না হলে আমরা কোথায় থাকতাম? এই বন্যায় কোথাও আশ্রয় নেওয়ার জায়গা ছিল না আমাদের। এদিকে গোবিন্দর ঘর পানির নিচে তলিয়ে গেছে। গিন্নি, রাতের বন্যায় আমাদের ঘরটা যে পানিতে তলিয়ে গেল, এখন কি করব? থাকার মতো তো কোনো জায়গা নেই। বুঝতে পারছি না এখন কি করব। এত বন্যা হবে বুঝতেই পারিনি। বন্যায় সব হারিয়ে এখন ঘরের চালায় দাঁড়িয়ে আছি। গিন্নি, এই মুহূর্তে যাবার মতো একটা জায়গায় তো আছে আমাদের, হারুদের পদ্ম ফুলের বাড়ি। ওই ভাসমান বাড়িতে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই গ্রামে আর সব ঘর পানিতে তলিয়ে গেছে। তুমি বলতে চাইছো এখন আমরা হারুদের ওই পদ্ম ফুলের ভাসমান বাড়িতে গিয়ে আশ্রয় নেব? তোমার মনে নেই আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছিল, আমরা কেমন অপমান করে দিয়েছিলাম? তাতে কি হয়েছে? দেখো, হারু আমাদের ঠিকই এই বিপদের সময় সাহায্য করবে। আমি যাব না, তুমি গেলে যাও। আমি এখানেই থাকবো। ওদের কাছে ছোট হতে পারবো না আমি। তুমি গেলে আসো, না গেলে আমি গেলাম। এখানে থেকে মরার থেকে হারুদের কাছে আশ্রয় চাওয়া অনেক ভালো। ওই দেখো বাবা, তারা যেন ভাসতে ভাসতে এদিকেই আসছে। মনে হচ্ছে গোবিন্দ কাকা। হারু, তোদের সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। গিন্নির কথা মতো আশ্রয় দেইনি তোদের। উপরওয়ালার বিচার দেখ, আজ আমরাই তোদের কাছে আশ্রয় চাইতে এসেছি। আমাদেরকে মাফ করে দিন। আমি অহংকারী হয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। এবারের মতো মাফ করে দাও। বুঝলে তো, উপরওয়ালার বিচার ঠিকই আছে। 2 দিন আগে না হয় 2 দিন পরে, কখনো অহংকারী হতে নেই। আমি এখন ঠিকই বুঝতে পারছি অহংকারের বশবর্তী হয়ে অনেক অন্যায় করেছি আমি। এই তবা পড়ছি, আর কখনো এমন হবে না। একই মোরল বাবু যে, তা আপনি এখানে বাসতে বাসতে এসেছেন? আপনার ঘরও কি বন্যার পানিতে ডুবে গেছে নাকি? হ্যাঁ রে হারু, আমার ঘরটাও পানিতে ডুবে গেছে। থাকার মতো জায়গাও নেই, তাই তোদের কাছে আশ্রয় নিতে আসলাম। আপনি আশ্রয় চাইতে এসেছেন আর আপনাকে আমরা আশ্রয় দিব না, সে কি হয়? আপনার জন্য আমাদের দরজা সারা জীবন খোলা থাকবে। আপনি আছেন বলেই তো আমরা আছি। তারপরে সবাইকে ঘরে তুলে নেয়। দেখতে দেখতে বন্যা থেমে যায়। তুমি কি খেয়াল করেছো, আমাদের অসহায় দেখে হারু ঠিকই অপমানের বদলা অপমান করে দিয়েছে। গিন্নি, তুমি কি আর কখনো শোধরাবে না নাকি? অপমান কোথায় দেখলে বলো? আরো আমাদের আশ্রয় দিয়েছে, আমরা তো তাদের আশ্রয় দেইনি। চাইলেই তারা আমাদের আশ্রয় নাও দিতে পারতো, কিন্তু তারা তো দিয়েছে। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। আসলে আমরা তাদের আশ্রয় না দিয়ে অন্যায় করেছি, কিন্তু তারা ঠিকই আমাদের আশ্রয় দিয়েছে। এই তো বুঝতে পেরেছো গিন্নি, আমাদের উচিত ওদের কাছে কৃতজ্ঞ থাকা। তা না করে তুমি ওদের দোষ খুঁজে বেড়াচ্ছ। বুঝলাম, তোমার মাথায় বুদ্ধি আছে। আগে ভাবতাম তুমি একটা ভাদাইম্মা, শুয়ে বসে খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝো না। এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করে ঠকিনি।